সুতরাং চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন এবং সরাসরি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। ইতিমধ্যেই আমরা মোটামুটি চারুকলা সিলেবাস অনুযায়ী 19তম চারুকলা শিক্ষক নিবন্ধনের বেশ কিছু বিষয় আমরা শেষ করে ফেলেছি। ক্লাসের শুরুতেই বলতে চাই, চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এ ভর্তি চলছে। অনলাইন কোর্স ফি মাত্র 2050 টাকা এবং অফলাইন কোর্স ফি প্রতি মাসে 1000 টাকা করে। যারা অফলাইন এবং অনলাইন কোচিং এ ভর্তি হতে চাচ্ছেন আজই যোগাযোগ করুন 017777005288 এই নাম্বারটিতে এবং হোয়াটসঅ্যাপ করুন 01970351497 এই নাম্বারটিতে। ভর্তি হওয়ার জন্য 01970351497 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে প্রতিষ্ঠানকে জানালে আপনি একটি গুগল ফর্ম পাবেন। সেই গুগল ফর্মটি পূরণ করে আপনি কোচিং এ ভর্তি হতে পারবেন এবং বিকাশ এবং নগদ নাম্বার হলো 01777005288। বিকাশ এবং নগদ করার জন্য 01777005288 এই নাম্বারটিতে আপনার সম্মানী অর্থাৎ প্রতিষ্ঠানের সম্মানী প্রদান করুন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেখান থেকে নবম বা 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা সাবজেক্টটিতে মিনিমাম 5 মার্ক আপনি পাবেন। 5 মার্ক আপনি এখান থেকে কমন পাবেন আশা করছি। শিক্ষার্থী বন্ধুরা, চারুকলা সিলেবাসের মধ্যে প্রাচীন যুগের শিল্পকলার ইতিহাস থেকে সাধারণত আগের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে 18তম পর্যন্ত প্রতি পরীক্ষায় 25 মার্কের মতো প্রশ্ন এসেছে। 20 মার্কেরও প্রশ্ন আসতে দেখা গিয়েছে প্রাচীন যুগের শিল্পকলা ইতিহাস অংশ থেকে। এই সূত্রে বলাই যায় যে প্রাচীন যুগের শিল্পকলা এই অংশ থেকে মিনিমাম 25 থেকে 30 মার্ক কমন পাবেন এবং আজকের যে ক্লাসটি হচ্ছে এই ক্লাসটিতে আপনি মিনিমাম 5 মার্ক এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় 5 মার্ক আপনি কমন পাবেন। শিক্ষার্থী বন্ধুরা, চলুন আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনা হচ্ছে, একটু অপেক্ষা করুন। আমাদের আজকের আলোচনা প্রাগৈতিহাসিক শিল্পকলা নিয়ে। আমরা আজকে আলোচনা করব চতুরঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং সাতক্ষীরা সদর সাতক্ষীরা 19তম শিক্ষক নিবন্ধন চারু ও কারুকলা। আলোচ্য বিষয় হলো প্রাগৈতিহাসিক শিল্পকলা। আমরা সেটি এমন ভাবে বানিয়েছি যেটি পড়লে আপনার বাজারের কোনো বই পড়ার প্রয়োজন হবে না। প্রাগৈতিহাসিক শিল্পকলা থেকে যদি কোনো প্রশ্ন হয় তাহলে এই শীট থেকেই হবে। এটা পরীক্ষার পরেই আপনারা বুঝতে পারবেন। প্রাগৈতিহাসিক যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? প্রথম প্রশ্ন। উত্তর হলো 3টি ভাগে ভাগ করা হয়েছে। ব্যাখ্যা: প্রাগৈতিহাসিক যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: পুরোপলীয় যুগ, মধ্যপলীয় যুগ এবং নব্যপলীয় যুগ। এরপরে চিত্রকলায় জ্যামিতিক নকশা ব্যবহার করা যায় কোন যুগে? এটি হবে হলো মধ্যপলীয় যুগ। দেখুন, এই যে প্রাগৈতিহাসিক যুগকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, এই কয়েকটি ভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
আচ্ছা, 1টা মিনিট সময় দিলাম। আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে আমরা পড়ছি প্রাগৈতিহাসিক শিল্পকলা। এখানে প্রাগৈতিহাসিক, প্রাগ ঐতিহাসিক, এখানে প্রাগ ঐতিহাসিক বিষয়টা একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিই। সেটা হলো, প্রাগ অর্থ পূর্ব, এবং ঐতিহাসিক অর্থ হচ্ছে পূর্বে ঘটে যাওয়া কাহিনী। অর্থাৎ বলা হচ্ছে যে প্রাগৈতিহাসিক অর্থ লিখিত, ইতিহাস লিখিত হওয়ার পূর্বের যে কাহিনী, সেটাই হচ্ছে প্রাগ ঐতিহাসিক, অর্থাৎ প্রাগৈতিহাসিক শিল্পকলা। এই শিল্পকলাকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে: পুরোপলীয়, মধ্যপলীয় এবং নব্যপলীয়। চিত্রকলায় জ্যামিতিক নকশা ব্যবহার লক্ষ্য করা যায় কোন যুগে? উত্তর হবে মধ্যপলীয় যুগ। দেখুন, মধ্য পুরোপলীয় যুগ, এখানে আমরা 50,000 থেকে 15,000, অর্থাৎ যেটা আমরা পেয়েছি 50,000 থেকে 15,000 খ্রিস্টপূর্বাব্দ। মধ্যপলীয় যুগ 15,000 থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দের মতো। এবং নব্যপলীয় যুগ হচ্ছে 10,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ। তো এই যে 3টা যুগ, এই 3টা যুগে মানুষের যে সকল কৃতকর্ম ছিল, বা মানুষের যে সংস্কৃতি ছিল সেই সময়কার, বা মানুষ যা ব্যবহার করত, যা করত, সবকিছুই কিন্তু সাধারণত এই 3টা যুগের মধ্যে অল্প করে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়া আছে। এগুলো মোটামুটি পড়লে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। ব্যাখ্যা কি বলছে? মধ্যপলীয় যুগ 15,000 থেকে 10,000, এই সময়ের মানুষেরা মসৃণ এবং ধারালো পাথরের অস্ত্র ব্যবহার করত। পরীক্ষা আসতে পারে যে কোন সময় মানুষ মসৃণ এবং ধারালো পাথরের অস্ত্র ব্যবহার করত। দেখুন, যখন মানুষ পুরো পলীয় যুগে ছিল, হ্যাঁ, একেবারে প্রথম দিকে, তখন কিন্তু যেটাকে মানে একেবারে প্রথম দিকে, তখন কিন্তু মানুষ এত বুঝতো না যে তারা মসৃণ করে বা ধারালো করে অস্ত্র তৈরি করবে। এতটা বুদ্ধি বা এতটা দক্ষতা মানুষের মধ্যে ছিল না। তো মধ্যপলের যুগে এসেই কিন্তু সাধারণত মানুষ এই মসৃণ যে ধারালো অস্ত্র বা হচ্ছে পাথরের অস্ত্র বানাতে শিখেছে। এছাড়াও এই সময় মৎস্য শিকার বেশ গুরুত্ব পেয়েছিল। যার কারণে বিভিন্ন বড়শি, ছাই, মানে তারপরে হচ্ছে নৌকা, বৈঠা ইত্যাদি সন্ধান পাওয়া যায়। বড়শি তো সবাই চেনেন কম বেশি। আর ছাইটা হচ্ছে মানে ছাইটা ওরকম, মানে আহ, মাছ ধরার একটা ফাঁদ টাইপের। হ্যাঁ, বা এটা দিয়ে সাধারণত ওই যে বিশেষ করে পুঁচে মাছ বা হচ্ছে, এটা আসলে ছবি না দেখলে বুঝতে পারবেন না। মানে এটা একটা কথা জেনে রাখেন যে ছাইটা হচ্ছে আহ মাছ ধরার একটা ফাঁদ টাইপের। আর নৌকা বা বৈঠা, এগুলো তো আপনারা চিনেন। তাহলে এই সময় চিত্রকলার পরিবর্তন আসে। হ্যাঁ, যুগে যুগে চিত্রকলার পরিবর্তন এসেছে। আহ গুহা চিত্র থেকে শুরু করে, মানে আমরা চিত্রকলার একদম প্রাথমিক পর্যায় সম্পর্কে জানতে পারি কোন জায়গা থেকে? আহ একেবারে গুহা চিত্র থেকে, তাই না? তো সেই সময় মানুষ কিভাবে ছবি আঁকতো, সেখান থেকে একের পর এক পরিবর্তন হয়ে এখন কোথায় এসেছে। গুহা চিত্রে মানুষ রং হিসেবে ব্যবহার করতো পশুর রক্ত, গাছের ছাল, পাতার রস, এগুলো ব্যবহার করতো। আমরা কি তা এখন তা করি? নিশ্চয়ই এখন তা করি না। আমরা কি করি? আমরা হচ্ছে এখন রেডিমেড সব টিউব আকারে, স্টিক আকারে, হ্যাঁ, সরাসরি আমরা বাজার থেকে ক্রয় করতে পারি। সেখান থেকে আমরা ক্রয় করে নিজেদের মতো করে এটা করে ফেলতে পারি। কিন্তু এটা কিন্তু আগে এক সময় ছিল না। হ্যাঁ, একেবারে পরিবর্তন হয়েছে। চিত্রকলায় প্রতিদিনের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়, যার মধ্যে উল্লেখযোগ্য মাছ, শিকারের হাতিয়ার ও হরিণের মাথা, শিং ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এছাড়া চিত্রকলায় জ্যামিতিক নকশা ব্যবহার লক্ষ্য করা যায়। দেখুন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চিত্রকলায় জ্যামিতিক নকশা লক্ষ্য করা যায় আহ, কোন যুগে? এটা উত্তর হবে মধ্যপলীয় যুগ। যেহেতু আপনাদের চারুকলা পরীক্ষা,
এই জন্য চারু এবং কারুকলা রিলেটেড প্রশ্ন বেশি আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য এই জ্যামিতিক নকশা ব্যবহার লক্ষ্য করা যায় কোন যুগে? এটা হচ্ছে মধ্যপলীয় যুগ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে আসুন, প্রাগ ঐতিহাসিক যুগের একটি বিখ্যাত ভাস্কর্যের নাম কি? উত্তর হচ্ছে ভেনাস অফ উইলেন ড্রফ। প্রাগৈতিহাসিক যুগে বিখ্যাত কিছু ভাস্কর্য ছিল। এই ভাস্কর্যগুলো সাধারণত, ভাস্কর্য কি? ভাস্কর্য হচ্ছে এমন একটি আহ কি বলবো শিল্প, এমন একটি শিল্প যা মানুষ কাঠ, লোহা, ব্রোঞ্জ, কাদা, মাটি, প্লাস্টার এগুলো ব্যবহার করে সাধারণত ত্রিমাত্রিক অবয়ব তৈরি করে। ঠিক তেমনি একটা সময় প্রাগৈতিহাসিক যুগে যে ভাস্কর্যগুলি ছিল তার মধ্যে ভেনাস অফ উইলেন্ড্রফ, গোডস লিভিং বার্থ, রিলিফ হর্স, বাইসন উইথ টার্নড হেড, ভেনাস অফ ট্যান্টান মরক্কো, আইসেউলিয়ান যুগ এবং প্রাচীনতম প্রোটো ভাস্কর্য। এই প্রোটো বলতে প্রথম বা আদিকে বোঝায়। প্রোটো কথার অর্থ হচ্ছে প্রথম বা আদি, এবং মানে অনেক আগের বা একদম প্রথম দিকের যে ভাস্কর্যগুলো ছিল সেটা কথা বলছে। ভেনাস অফ উইলেন্ড্রফ, এই ভেনাস অফ উইলেন্ড্রফ সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। তার মধ্যে এটির অবস্থান হচ্ছে অস্ট্রিয়াতে, এবং বিষয় উর্বরতার প্রতীক হিসেবে নারীর মূর্তি, 11.1 সেন্টিমিটার, 4.4 ইঞ্চি, এবং উঁচু প্যালিওলিথিক যুগের আহ, যুগের এটা প্যালিওলিথিক যুগের আর কি। প্যালিওলিথিক বলছে সাধারণত পুরাতন পাথরের যুগকে বোঝানো হচ্ছে, মানে একেবারে প্রথম দিকের যে যুগটা রয়েছে সেটা কথা বলছে। পুরাতন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক যুগ একই কথা। বৈশিষ্ট্য: ছোট, বহনযোগ্য এবং অতিরঞ্জিত শারীরিক বৈশিষ্ট্য। দেখুন প্রত্যেকটি ভাস্কর্যের, হ্যাঁ, প্রত্যেকটি ভাস্কর্যের কিন্তু একটা নিজস্ব আহ তাৎপর্য রয়েছে। সেই তাৎপর্যটাতে কেন্দ্র করে সাধারণত এটা তৈরি করা হয়। প্রতিটি শিল্পকর্মের নিজস্ব উদ্দেশ্য থাকে, প্রতিটি শিল্পকর্মের নিজস্ব নান্দনিকতা এবং সৌন্দর্য বোধ থাকে। সেই অনুযায়ী কিন্তু সাধারণত একজন শিল্পী সেই তৈরি করে থাকেন। ভেনাস অফ উইলেন্ড্রফ অমনই একটি নারীর মূর্তি। এবার আসলে হচ্ছে শুধু এখানে কিন্তু শুধু যে ভাস্কর্য পাওয়া গেছে তা নয়, এখানে কিন্তু স্থাপত্য পাওয়া গিয়েছে। স্টোনহেঞ্জ কি? উত্তর হবে স্থাপত্য। স্টোনহেঞ্জ ব্রোঞ্জ যুগের একটি স্থাপত্য। 986 সালে ইউনেস্কো স্টোনহেঞ্জকে এবং সেখানে 986 সালে এই ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, আমি এটা ক্লিয়ার করে দেবো আপনাদের পরে ভালো করে জেনে। তো ইউনেস্কো স্টোনহেঞ্জ এবং এর সংলগ্ন এলাকাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। এটি ইংল্যান্ডের আহ, উইলট শায়ারের অ্যামাস বাড়ির নিকটে অবস্থিত। স্টোনহেঞ্জকে মন্দির বা সূর্য সম্পর্কিত কোন স্থাপত্য বলে ধারণা করা হয়। ডলমেন, এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য। নবপ্রস্তর যুগে সমাধির বেষ্টনী দেওয়া হতো বড় বড় পাথর দিয়ে তৈরি করা সমাধিস্থই হলো ডলমেন। ডলমেন, তো এই যে সমাধি স্তম্ভ, এটাই হচ্ছে ডলমেন। এবং বাংলাদেশের জৈন্তাপুরে, হ্যাঁ, জৈন্তাপুর বেশ কিছু ডলমেন পাওয়া গেছে। এই জৈন্তাপুর হচ্ছে এটি বাংলাদেশের সিলেট জেলাতে, হ্যাঁ, সিলেট জেলার একটি উপজেলা, সেখানকার কথা বলা হচ্ছে। এবং আহ পৃথিবীর সবচেয়ে বড় ডলমেনের অবস্থান হচ্ছে কোরিয়া উপদ্বীপে। ডলমেন, ডলমেনটা কি তাহলে? সমাধির বেষ্টনী দেওয়া বড় হতো বড় বড় পাথর দিয়ে, হ্যাঁ, তৈরি করা সমাধি স্তম্ভই হচ্ছে ডলমেন। ওকে। প্রস্তর যুগ কত প্রকার? প্রস্তর যুগ 3 প্রকার। পাথরের যুগকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে পুরাতন প্রস্তর যুগ। আহ প্রস্তর বলতে পাথরকে বোঝানো হয়। আর মধ্য প্রস্তর যুগ এবং নবপ্রস্তর যুগ। এখানে বলা হচ্ছে যে এই যুগে মানুষ শিকারী ছিল, আগুনের আবিষ্কার এবং পাথরের আবিষ্কার, পাথর যন্ত্রপাতি ব্যবহার করতো। তারপরে মধ্যপ্রস্তর যুগে এসে চাষাবাদ শুরু করে, ধনুক আবিষ্কার করে, হ্যাঁ,
তারপর নবপ্রস্তর যুগে এসে কি করে, মানুষ পশুপালন করতে শেখে, মোটামুটি স্থায়ীভাবে বসবাস করতে শেখে। মানুষ একটা সময় যাযাবর ছিল, তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতো, বা শিকার করাই তাদের একমাত্র পেশা ছিল। হ্যাঁ, শিকার করে জীবন দেখার পরে মানুষ এখন সভ্যতায় সভ্যতা থেকে এখন শহর বা বিভিন্ন অবস্থানে এখন বর্তমানে এসেছে। প্রাগৈতিহাসিক শিল্পকলার নিদর্শন সমূহ কোন অঞ্চলে পাওয়া গিয়েছে? ফ্রান্সের ডোরডন, পোরেস, ভিয়েন অঞ্চল। ঐতিহাসিক শিল্পকলার নিদর্শন সমূহ যেসব অঞ্চলে পাওয়া গিয়েছে: দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ডরডন, পোরেস, ভিয়েন অঞ্চল, উত্তর স্পেনের ক্যান্টাবেরিয়ান পর্বত, এবং এছাড়া স্পেন মাদ্রিদ মালাগা অঞ্চল, এবং ইংল্যান্ডের আহ স্যাল স্যালসব্যারি অঞ্চল। দেখুন, এই প্রশ্নটা একটু ভালো করে সবাই মুখস্থ করে নেবেন। সেটা হচ্ছে, আর মুখস্থ করার একটা টেকনিক বলি। মুখস্থ করার টেকনিকটা হচ্ছে মানে একবারে সুন্দর করে যে আপনি পড়ে মুখস্থ করে ফেলবেন, তা কিন্তু না। একবারে পড়ে মুখস্থ করার দরকার নেই। এটা হচ্ছে যে কাজটা করতে হবে, আজকে একটা মনে করেন আপনার একটা ক্লাস নেওয়া হলো, গতদিন আপনি যেগুলো পড়েছেন, মানে এর আগে বিগত যেগুলো পড়েছেন সেগুলো একবার রিভাইজ করবেন প্রতিদিন। হ্যাঁ, যে আপনি গত সপ্তাহে কি পড়েছেন, তার আগের সপ্তাহে কি পড়েছিলেন। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি একের পর এক ই করবেন। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবেন। এখন আহ, এগুলো রিভাইজ করার পরে যখন আপনি সেগুলো আবার মাথার মধ্যে চলে আসবে, আপনি নতুন কিছু আবার শিখবেন। কিন্তু আপনি নতুন কিছু শিখতেই থাকলেন, পুরাতন গুলো চর্চা করলেন না, এ করলে কিন্তু আপনার মনে থাকবে না। হ্যাঁ, একদিনে আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি এই একটা বিষয়কে বারবার পড়েন, মানে এক দুদিন বাদে গ্যাপ দিয়ে পড়েন। হ্যাঁ, তাহলে বেশি মনে থাকবে। একটা চাকরি একটা মানুষের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা মানুষকে সোজা হয়ে, একটা পুরুষ মানুষকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য একটা চাকরি বা একটা স্থায়ী কাজ খুব দরকার। এজন্য শুধু পুরুষ মানুষ বলে কথা নয়, মানে মেয়েদের একই অবস্থা। আহ মেয়েদেরটা একটু একটু অপশনাল রাখি, কারণ হচ্ছে ছেলেরা কিন্তু একটা চাকরি না পেলে মানে জীবন একেবারে সুন্দর করে করে নেওয়া সম্ভব হয় না, বা একটা ভালো কাজ না করলে। মেয়েরা তো বাসাতেই থাকে, আর যদি একটা চাকরি হয় তাহলে সেটা তো খুব ভালোই হলো। তার সংসারের জন্য ভালো হলো, বা তার জন্য ভালো হলো। ঠিক আছে। এখন কথা হলো যে, একটা চাকরি আপনার সম্মান, একটা চাকরি আপনার অর্থনৈতিক মেরুদণ্ড। এই জন্য এই সময়টাই কাজে লাগাতে হবে। একটা কথা মনে রাখবেন, যখন নদীতে বা পানিতে আপনি মাছ ধরেন, বা পুকুরে আপনি মাছ ধরেন, যখনই পান্নাটা ডোবে, অর্থাৎ যখনই মাছ সেই সুতাতে টান দেয়, তখনও কিন্তু আপনি বিপরীত দিক থেকে টান দেন। অর্থাৎ সময় আর সুযোগ দুটোই কখনো দেরি করতে নেই। এই দুটোতে মাছ যখনই টান দেয় তখনই কিন্তু আপনি টান দেন, তার মানে কি, ওই সময়টাই আপনার টান দেওয়ার সময়, তাহলে মাছটা আপনি ধরতে পারবেন, তা না হলে ধরতে পারবেন না। এই জন্য প্রত্যেক শিক্ষার্থীকেই বলছি, এই যে সময়টা আপনাদের যাচ্ছে, যারা চারু কারুকলাতে 1 বছর মেয়াদী কোর্স করেছেন, বা যারা আর্ট কলেজ থেকে পড়েছেন, বা যারা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, অনেকে রয়েছেন, তাদেরকে বলছি, আপনারা অবশ্যই যে কাজটা করবেন সেটা হলো, আর কিন্তু বসে থাকার সময় নেই। খুব শীঘ্রই আর কি 19তম বা নবমতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হতে চলেছে, সার্কুলার প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই আর কি। এজন্য আর বসে না থেকে এখনই পড়া শুরু করতে হবে। এখানে আপনাদের 160, 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, 140 মার্কের থাকবে সাবজেক্টিভ, এবং 60 মার্কের থাকবে জেনারেল। এমনটাই তথ্য আমরা পেয়েছি। সার্কুলারটা হওয়ার পরে আমরা পুরো ধারণাটা একেবারে পরিষ্কার ভাবে পাবো। যে সকল অঞ্চলে যে শিল্পকলা নিদর্শনগুলো পাওয়া যেত প্রাগৈতিহাসিক, সেসব অঞ্চলগুলোর মধ্যে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের ডরডন, পোরেস, ভিয়েন অঞ্চল, উত্তর স্পেনের আহ ক্যান্টাবেরিয়ান পর্বত, এবং এছাড়া স্পেনের মাদ্রিদ বা মালাগা অঞ্চল, ইংল্যান্ডে স্যালসব্যারি অঞ্চল। মানুষ যাযাবর জীবন করে পরিবর্তন করে কৃষি কাজের প্রতি বেশি প্রভাব বিস্তার করে কোন যুগে? নবপলীয় যুগে। হুম। দেখুন, নবপলীয় যুগে কিন্তু মানুষ কৃষি কাজের
জড়িয়ে পড়ে বা কৃষিকাজ সম্পর্কে তাদের নতুন ধারণা আসে। নবপুরীর যুগটা হচ্ছে 10,000 থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় মানুষের জীবনযাত্রার ব্যাপক উন্নতি লক্ষ্য করা যায়। জীবন ধারণের প্রয়োজনে মানুষ বিভিন্ন ধরনের হাতিয়ার উদ্ভাবন করে এবং এই যুগে কৃষির উদ্ভাবন জীবন জীবজন্তুকে গৃহপালিত করে তোলা এবং মৃৎ পাত্র অর্থাৎ মাটির যে পাত্র অধিক কার্যকর মসৃণ অস্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায় এবং এই সময় মানুষের জীবনে কৃষিকাজের ব্যাপক প্রভাব পড়ে। মানুষ যাযাবর জীবন পরিত্যাগ করে কৃষিভিত্তিক স্থায়ী জীবনের আয়োজন করে ফেলে এবং আয়োজন করে, ফলে জন্ম নেয় নতুন বিশ্বাস। চিত্রকলায় আসে ব্যাপক পরিবর্তন। বড় ক্যানভাসে চিত্র প্রতিফলিত হওয়ার পরিবর্তে প্রতীকী চিহ্ন ভিত্তিক ছবি অঙ্কিত হতে থাকে। এই সভ্যতার যুগের লিখন পদ্ধতি উদ্ভাবনের প্রাথমিক প্রচেষ্টা হিসেবে মনে করা হয়। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে কোন সময় বা কোন যুগে কৃষির আবিষ্কার হয়েছিল বা কৃষিকাজের প্রতি বেশি প্রভাব বিস্তার করতে দেখা যায়? উত্তর হবে নবপলীয় যুগ। প্রাগৈতিহাসিক চিত্রকলা বলতে প্রধানত কোন চিত্রকে বোঝানো হয়ে থাকে? এটা হবে গুহা চিত্র, অর্থাৎ যা আমরা সবাই জানি জাদু বিশ্বাস থেকে বা পশু শিকার করার সুবিধার্থে কোন পশু শিকার করা হয়েছে সেটি মনে রাখতে বিভিন্ন কারণে মানুষ গুহায় চিত্র অঙ্কন করেছে, গুহার দেয়ালে চিত্র অঙ্কন করেছে। প্রাগৈতিক চিত্রকলা বলতে প্রধানত প্রাগৈতিহাসিক চিত্রকলা বলতে প্রধানত গুহা চিত্রকে বোঝানো হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই গুহার সন্ধান পাওয়া গেলেও ইউরোপে প্রাপ্ত গুহার চিত্রগুলো ছিল উৎকৃষ্ট মানের। তাই গুহা চিত্রের আলোচনায় সবসময় প্রাধান্য পেয়ে থাকে। দেখুন, ইউরোপে প্রাপ্ত যে গুহা, আমরা সাধারণত গুহা চিত্র বলতে যে দুইটি বিষয়কে বিশেষ করে মনে রাখি বা যে দুইটি গুহা চিত্রকে বিশেষ করে আমাদের মনে আসে সেটি হচ্ছে আলতামিরা গুহা এবং লাস্কো গুহা। এই দুটি গুহা থেকে প্রত্যেকবার, সেটা হতে পারে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, সেটা হতে পারে আর্ট কলেজের ভর্তি পরীক্ষা, সেটা হতে পারে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা, সকল পরীক্ষায়, সেটা হতে পারে নিবন্ধন পরীক্ষা বা সেটা হতে পারে 1 বছর মেয়াদী কোর্সের পরীক্ষা, যে কোনো জায়গাতে এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়। গুহা চিত্র থেকে প্রশ্ন হলে এখান থেকে প্রশ্ন হবে। তার মানে যদি গুহা চিত্র থেকে প্রশ্ন হয় তাহলে আলতামিরা ল্যাস্কো থেকে হবেই বা লাস্কো গুহা থেকে হবে, এটা মাথায় রাখবেন। আরো দুইটি গুহা রয়েছে, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব খন্ডে খন্ডে। প্রাগৈতিহাসিক চিত্রকলা বলতে প্রধানত গুহা চিত্রকে বোঝানো হয়ে থাকে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই গুহার সন্ধান পাওয়া গেলেও ইউরোপে প্রাপ্ত গুহার চিত্রগুলো ছিল উৎকৃষ্ট মানের। মানুষ খন্ড খন্ড অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহার করত কোন যুগে? দেখুন, আহ, এখন দেখা যায় এক মিনিট। আচ্ছা, এখানে তারা কি হচ্ছে যে পুরো পলীয় যুগেই কিন্তু মানুষ খন্ড খন্ড অমসৃণ পাথর, মানে যখন মানুষ একেবারেই প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ, মানে তখন জানতো না কিভাবে আম, পাথরের কেটে অস্ত্র তৈরি করতে হয়, জানতো না কিভাবে পাথর কেটে মসৃণ করতে হয়, জানতো না কিভাবে তখন পাথরের কাজটা আসলে কি, সেই সময়ের কথা বলা হচ্ছে। ব্যাখ্যা হচ্ছে 50,000 থেকে 15,000 খ্রিস্টপূর্বাব্দে এই যুগের কথা বলা হচ্ছে। মানুষের পুরো পলীয় যুগ হিসেবে ধরা হয় এই সময়, সেই সময়টিকে। এই সময় এর এই সময় মানুষ খন্ড খন্ড অমসৃণ পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রশ্ন হতে পারে, মানুষ খন্ড খন্ড অমসৃণ হাতিয়ার কখন ব্যবহার করত? পলীয় যুগে, যে হাতিয়ার দিয়ে তারা শিকার করতো এবং তাদের হাতিয়ার হিসেবে তারা গাছের ডালও ব্যবহার করতো। হাতিয়ার হিসেবে গাছের ডাল ব্যবহার করতো কোন সময়? পুরোপুরি যুগে। সময় চিত্রকলা বলতে শিকারী জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
এই সময় চিত্রকলা বলতে সাধারণত শিকারী জীবনের প্রতিচ্ছবি। শিকারী জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে কোন সময়ে, মানে কোন যুগের চিত্রকলায়? তখন হবে পুরোপুরি যুগ। এছাড়া পশুর প্রতিকৃতি শিকারের দৃশ্য, ষড়বৃদ্ধ পশুর সামনে নৃত্যরত মানুষ, তাদের আহ বসন ভূষণ ইত্যাদি চিত্র দেখা যায়। দেখুন, একজন একটা পশুকে যখন সে শিকার করে, অর্থাৎ যদি আপনি একটা মাছ ধরেন, আপনার কথা বলি, যদি আপনি মাছ ধরেন, তাহলে মাছ ধরতে গেলে অবশ্যই একটা মাছ পেলে আপনার খুব মনে আনন্দ আসে, আপনি খুব আনন্দ পেতে ভালোবাসেন, বা তখন খুব আনন্দ হয় আর কি একটা মাছ ধরার পরে। তখনই কিন্তু মানুষের একই রকম হতো, যে সে চিত্রগুলো এমন ছিল যে পশু শিকার করা হয়েছে, পশু শিকার করে পশু পড়ে আছে, আহ তার সামনে নৃত্য করছে মানুষ, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এছাড়া তাদের চিত্রে যে সেই সময়ের মানুষের গলায় পাথরের মালা, স্কুল আর কি পালরের ব্যবহার দেখা যায়। আচ্ছা, এই জায়গাটা একটু হাইড করে দেন। মানুষের গলায় পাথরের মালা এবং স্কুল আর এই জায়গাটা একটু হাইড করে দেন, কি কোন জায়গা থেকে উঠে এসেছে লাইনটা যায় না। তবে সে সময় মানুষ কিন্তু সাধারণত গলায় পাথরের মালা পরতো, এটা আমি নিশ্চিত। হ্যাঁ, এর পরেরটা কি এসেছে এটা বুঝতে পারছি। আচ্ছা, পরেরটা আলতামিরা গুহা কোথায় আবিষ্কৃত হয়? এটি হচ্ছে স্পেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম 5 স্টার দিলেও ভুল হবে না। দেখুন, এটা পাওয়া যায় কোথায় তাহলে? এটা হচ্ছে স্পেনে পাওয়া যায়। কিছু বলবা? আলতামিরা গুহা চিত্র আবিষ্কারের পিছনে মার্সেলিনো দা সাউতুলার নামটি জড়িত। কারণ আপনারা সাউতুলা সম্পর্কে গল্প পড়েছেন। হ্যাঁ, এখানে যে কিভাবে গুহাটি আবিষ্কার হয়েছিল, এটা আপনার ক্লাস 10 অথবা 8-এ পড়েছেন। প্রাগৈতিহাসিক শিল্পকর্মের নিদর্শনের মধ্যে আলতামিরা গুহাটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়, এবং এই আবিষ্কৃত হয় 1879 সালে স্পেনে। এই গুহাচিত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিল বাইসন, বুনো হরিণ, বুনো ঘোড়ার পূর্ণ অবয়ব ছিল। এরপর হচ্ছে ল্যাস্কো গুহা, ফ্রন দ্য গ্যামে, গ্যামে না গুয়ামে হবে, এবং পেয়ার নন পেয়ার। কয়েকটি গুহাচিত্র হচ্ছে রেইনডিয়ার, থ্রি কাউস অ্যান্ড ওয়ান হোর্স, চাইনিজ হোর্স, আক্রমণাত্মক বাইসন, হোর্স অ্যান্ড বুলস, বর্ষাবৃদ্ধ বাইসন। এগুলো সবই হচ্ছে সাধারণত কয়েকটি গুহাচিত্রের নাম। এরপরে কিসের প্রয়োজনে প্রাচীনকালে গুহাগুলোতে পশুর ছবি আঁকা হতো? একেবারে সহজ প্রশ্ন, আপনারা যে প্রথম থেকে সেই একই প্রশ্ন শুনে আসছেন, যে শিকারের জন্য, শিকারের জন্য, শিকারের জন্য। জাদু বিশ্বাস থেকেই প্রথম গোয়া চিত্র সৃষ্টি হয়, এবং প্রাগৈতিহাসিক চিত্রকলার প্রধান উদাহরণ গোয়া চিত্র। এবং প্রাচীনকালে যারা জাদু বিশ্বাস করত, তারা মনে করত যে পশুর তীর বিদ্ধ ছবি আঁকলে পশুটি মারা যাবে, এবং শিকারের প্রয়োজনে প্রাচীনকালে গুহাগুলোতে ছবি আঁকা হতো। তাহলে কি তারা কি বিশ্বাস করতো? যে তারা বিশ্বাস করতো আহ মানে ছবি আঁকলেই কিন্তু মারা যাবে, এরকম একটা ব্যাপার। তো সেই বিশ্বাসকে কেন্দ্র করে তারা কিন্তু দেয়ালে ছবি আঁকতো। বড় বড় পাথর দিয়ে তৈরি করা সমাধি স্তম্ভকে কি বলে? এটা হচ্ছে ডলমেন, ডেলমেন বলে। বড় বড় পাথর দিয়ে তৈরি করা স্তম্ভকে ডেলমেন বলে, বা ডলমেন, দুটোই হবে, কারণ ডলমেন ডেলমেন দুই জায়গাতে দেখেছি। আচ্ছা, প্রাগৈতিহাসিক স্থাপত্য বা প্রস্তর যুগে পাথর স্থাপত্যের নিদর্শন পাওয়া যায় নব্যপ্রস্তর যুগে, এবং ডলমেন ফ্রান্সের কার্নাভ অঞ্চলে 1500 খ্রিস্টপূর্বাব্দে আহ, নির্মিত একটি প্রাচীন সমাধি সৌধ। আহ, এবং এবং পাথর খাড়া করে আয়তাকার স্তর নির্মাণ করে এই উপর বিশাল আকার প্রস্তর খণ্ড বসিয়ে ডলমেন নির্মাণ করা হতো। এই ডলমেনটাই হবে, এই ডেলমেনটা আসলে হবে না। ডেলমেন বা ডলমেন একই কথা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখবেন, এরকম হতে পারে। আয়তকার স্থানের উপর বিশাল পাথরখণ্ড দিয়ে ছাদের মতো তৈরি করা হতো, এবং সমাধির বেষ্টনী এগুলো দেওয়া হতো, এবং বড় বড় পাথর দিয়ে তৈরি করা সমাধির স্তম্ভই হলো।
ডলমেন। বাংলাদেশের জৈন্তাপুর বেশ কিছু ডলমেন পাওয়া গেছে এবং সবচেয়ে বড় ডলমেনের অবস্থান হচ্ছে কোরিয়া উপদ্বীপে। এটা একটু আগেই পড়েছেন ডলমেনটা। হ্যাঁ, ডলমেনটা কি, জৈন্তাপুর বলতে যে একটু আগেই বললাম, আহ, একটু আগেই বললাম যে এটি হচ্ছে সিলেটের একটি উপজেলা জৈন্তাপুর। সেটা প্রাচীনতম ডলমেনটা পাওয়া যায় হচ্ছে সবচেয়ে বড় যে পৃথিবীর সবচেয়ে বড় যে ডলমেনটা পাওয়া যায় সেটা হচ্ছে কোরিয়া উপদ্বীপে পাওয়া গিয়েছে। স্টোন হেঞ্জ রয়েছে আহ, ইংল্যান্ডের স্যালবেরি অঞ্চলে 2000 খ্রিস্টপূর্বাব্দে স্টোন হেঞ্জ এটি মন্দির বা সূর্য সম্পর্কিত স্থাপত্য বলে ধারণা করা হয়। স্টোন হেঞ্জ ব্রোঞ্জ যুগের একটি স্থাপত্য। এটি ইংল্যান্ডের উইলট শহরের মাস বাড়ির নিকটে অবস্থিত। স্টোনেন্সকে মন্দির বা সূর্য সম্পর্কিত করে স্থাপত্য বলে ধারণা করা হয়। পশুর রক্তকে কি হিসেবে ব্যবহার করা হতো? রং। তারপরে সে সময় কি কি রং হিসেবে কি কি ব্যবহার করা হতো, তুলি হিসেবে কি ব্যবহার করা হতো, প্যালেট হিসেবে কি ব্যবহার করা হতো, সেগুলো লেখা রয়েছে। এবং প্রাগৈতিক যুগের মানুষের প্রধান শিকার কি ছিল? এটা হচ্ছে বাইসন। বাইসন ও হরিণ প্রধান শিকার ছিল, শিকারের প্রধান পশু ছিল আর কি। তো গুহা চিত্র সৃষ্টির প্রধান কারণ কি? আহ জাদু বিশ্বাস হবে। এবং প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিসের উপর নির্ভর করতো? প্রকৃতি। গুহা চিত্রের বিষয়বস্তু কি ছিল? গুহা চিত্রের বিষয়বস্তু ছিল শিকারের দৃশ্য। আহ, এবং এখানে আছে গুহা চিত্রে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। দেখুন, প্রথম দিকে গুহা চিত্রগুলি সবই ছিল পশু কেন্দ্রিক এবং এই সময়ের বেশিরভাগ ছবি ছিল শিকারের চিত্র। এবং বিশাল আকারের যে ছবি গুহার দেয়ালে বিরাট ভাবে এঁকে তার বিশালত্বের দিকটি বোঝানো হতো। তো প্রথম দিকের গুহা চিত্রের ছবিগুলোতে আছে বাইসন এবং পৃথিবীর বড় দেশি কালের বস্তুগুলোতেই হিংস্র পশুর প্রাধান্য দেখতে পাওয়া যায়। এবং আপনারা দেখেছেন যে বাইসন, হ্যাঁ বাইসনের যে ছবি এটা আপনারা অনেকেই দেখেছেন। প্রথম দিকের গুহা চিত্রে মানুষের সম্প্রদায় এবং ছবিতে প্রধানত অবস্থার সঙ্গে আঁকা হতো। তখন যখন যে ছবিগুলো আঁকা হতো, হ্যাঁ, এই ছবিগুলো আঁকার সময় কিন্তু সাধারণত খুব গুরুত্ব দিয়ে যে আঁকা হয়েছে তা কিন্তু না, রাফ আঁকা হতো। কারণ দেখেন, একটা সে সময় তো আর ছবি বিক্রি হতো না যে গুহার দেয়ালে ছবি আঁকলে সেই ছবিটা বিক্রি হয়ে যাবে, এমন তো হতো না। সেসময় মানুষের কাজের মধ্যে নান্দনিকতা কম ছিল, আর এবং সময়ও খুব কম দেওয়া হয়েছে। এবং সেটি আঁকা হতো শুধুমাত্র নিজের ছোট্ট একটা প্রয়োজনে, যে যদি সেই ছবিটা আমি দেয়ালে আঁকি বা আহ বর্ষাবৃদ্ধ এরকম রয়েছে এরকম একটা পশুর ছবি আমি আঁকি, তাহলে সেই পশুটাকে আমি খুব সহজেই শিকার করতে পারবো। হ্যাঁ, এই উদ্দেশ্যে কিন্তু করে ছবি আঁকা হতো। এই জন্য সাধারণত কি করা হয়েছে, এই জন্য সাধারণত ওই ছবিগুলোকে অতটা গুরুত্ব দিয়ে আঁকা হতো না। এরপর প্রাগৈতিহাসিক অর্থ কি? প্রাগত্য পূর্ব, আর ঐতিহাসিক অর্থ হচ্ছে পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী বা ইতিহাস। তাহলে প্রাগৈতিহাসিক অর্থ লিখিত ইতিহাস, লিখিত ইতিহাস লিখিত হওয়ার পূর্বের কাহিনী। একটু আগে যেটা বলছিলাম আপনাদেরকে, ইতিহাস যখন লিখিত শুরু হয়নি সেই সময়ের কাহিনী। তাহলে কি হচ্ছে এখানে? প্রাগৈতিহাসিক অর্থ হচ্ছে ইতিহাস লিখিত হওয়ার পূর্বের কাহিনী, অর্থাৎ ইতিহাস যখন লিখিত শুরু হয়নি, অর্থাৎ সেই সময়ের কাহিনী। ইতিহাসকে যখন ঘটনা বলিকেই প্রাগৈতিহাসিক বলা হয়ে থাকে। তাহলে কি হলো? প্রাগত হচ্ছে পূর্ব, আর ইতিহাস অর্থ হচ্ছে পূর্বে ঘটে যাওয়া লিখিত কাহিনী বা ইতিহাস। তাহলে আমাদের এখানে এই পর্যন্তই। হ্যাঁ, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের মোটামুটি আর দুই একটা প্রশ্ন আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। হ্যাঁ, নিজেরা পড়ে নিলে মোটামুটি ভাবে করতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে class শেষ করছি। এবং শেষে আবারও বলতে চাই যে পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সাধারণত সার্কুলার হওয়ার আগ পর্যন্ত কোর্স ফি হচ্ছে আহ 2050 টাকা অনলাইন কোর্স ফি। এবং পরীক্ষা সার্কুলার হওয়ার পরে কিন্তু এই কোর্স ফি হবে
3500 টাকা। তাই দেরি না করে আপনি কোর্সটি করার জন্য অবশ্যই চতুরাঙ্গের সাথে যোগাযোগ করতে পারেন। চতুরাঙ্গই হতে পারে আপনার পথ চলার সাথী, এবং আমাদের বিকাশ নাম্বার বা নগদ নাম্বার হচ্ছে 01777005288, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01970351497। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন, করার পরে আমরা একটা গুগল লিংক আপনাকে দিয়ে দেবো, সেটা গুগল ফর্মটা পূরণ করে আপনি আপনার নির্দিষ্ট কোর্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল সুস্থ মঙ্গল কামনা করে ক্লাসটি এখানেই শেষ করছি।